যমুনা নদীর ওপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু। উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। জ্বালানি খাতে নতুন সম্ভাবনা। নিজস্ব জনবলেই কূপ উন্নয়ন করল বাপেক্স। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন যুক্ত হচ্ছে আরও 1 কোটি ঘনফুট গ্যাস। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন, প্রতিবাদী নানা কর্মসূচি। এবং চালের দাম বাড়াতে সরকারের সঙ্গে চুক্তি করছেন না মিলাররা। বাজারে ধানের দর কমিয়ে দেওয়ার পাঁয়তারা অতি মুনাফার মানসিকতায় দায়ী বলছেন কর্মকর্তারা। বাংলা সময়, সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। যমুনা নদীর ওপর হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতু। সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, উন্নত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে রেলের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি রেলকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। যমুনা নদী পারাপারে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর বয়স হয়েছে প্রায় 2 যুগের কাছাকাছি। বহুমুখী এই সেতুতে সিঙ্গেল লাইনে কোনো মতে চলছে দূরগন্তব্যের ট্রেন। অথচ ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এই লাইনের সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত গতি হারায় বিরতিহীন আন্তনগর সার্ভিসগুলো। উত্তরবঙ্গ তথা রেলের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর কার্যকর যোগাযোগের জন্য সবচেয়ে বড় রেল সেতু নির্মাণে পা বাড়ালো সরকার। বর্তমান সেতুর 300 মিটার উজানে ডুয়েল গেজ সম্বলিত ডাবল ট্র্যাকের নতুন একটি রেল সেতুর কাজ শুরু হলো। 4.8 কিলোমিটারের সেতুতে মিটার গেজে 100 ও ব্রড গেজে 120 কিলোমিটার গতিতে ট্রেন পারাপার সম্ভব হবে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যমুনা নদীর উপর তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমুখী সেতু তৈরিতে বিশ্বব্যাংক সে সময় প্রচণ্ড বাধা দিলেও এখন তারাই উৎসাহী নতুন রেল সেতু নির্মাণে। আমাকে বারবার এটা শুনতে হয়েছিল যে এই রেল লাইন দিলে এটা ভায়াবল হবে না, কিন্তু রেল লাইনেই কিন্তু সব থেকে বেশি ভায়াবল এবং তার প্রয়োজনীয়তাটাই এখন সকলে উপলব্ধি করেছে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে রেলের আধুনিকায়ন জরুরি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অলাভজনক বলে এই খাতকে অবহেলা করা হয়েছে দিনের পর দিন। যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মানুষ। রেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সেবার মান বাড়বে বলে প্রত্যাশা সবার। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুন্ডুর রিপোর্ট। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে 38টি ট্রেন নিয়মিত স্বল্প গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। যে সিরাজগঞ্জে আমরা রেলে ঢাকা যাই, খুব আস্তে আস্তে যায়। এই রেল সেতুটা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো, আর আমাদের কোনো ঝুঁকি থাকবে না। এর মধ্য দিয়ে আসলে শুধু এই যোগাযোগ ব্যবস্থায় না, আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সব কিছুতেই একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। উত্তরবঙ্গের সকল মানুষ অত্যন্ত নিরাপদে ভ্রমণ করতে পারবে। এ অবস্থায় রেল সেতুটি হলে উন্মুক্ত হবে সকল প্রকার পণ্যবাহী ট্রেন চলাচল। ব্যবসায়ী নেতারা মনে করছেন, উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই রেল লাইন আন্তর্জাতিক এশিয়ান যে রেলওয়ে আছে সেটার সাথে সম্পৃক্ত হবে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু উপকৃত হবে। আর রেলমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। রেলের যে দীর্ঘমেয়াদী যে সুরক্ষা, সেটা দিয়ে
এবং সময়ের আগে কিংবা সময়ের মধ্যে এই সেতুটি আমরা আশা করি যে অগাস্ট 2024 সালের মধ্যে এই সেতুর উপর দিয়ে আমরা রেল চলাচল উদ্বোধন করতে পারবো। এটি আমাদের আশা, যদিও 1 বছর আমাদের গ্রেস টাইম 2025 সাল বলা আছে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশেষায়িত সেতুটি দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। বঙ্গবন্ধু সেতুতে বিদ্যমান লাইনের সক্ষমতা সংকট ও গতির নিয়ন্ত্রণাদেশে আরেকটি নতুন সেতু নির্মাণের বিষয়টি সময়ের দাবি হয়ে উঠেছিল। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয় যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় ও উপমহাদেশের অন্যতম প্রায় 5 কিলোমিটার বঙ্গবন্ধু সেতু। শুরুতে পরিকল্পনায় না থাকলেও পরবর্তীতে এর নকশায় যোগ করা হয় রেল চলাচলের বিষয়টি। ওই বছরের 23 জুন থেকে আজ অবধি সেতুটিতে রেলগাড়ি চলছে ঠিকই, তবে তা ধিমে তালে কোনো মতে। 2008 সালে সেতুটিতে প্রথমবার ফাটল দেখা দেয়। এরপর থেকে এতে রেল চলাচলের গতিও কমিয়ে আনা হয়। এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে। প্রতিদিন 22টি ট্রেন চলার কথা থাকলেও এখন চলে 44টি ট্রেন, অনেকটা ঝুঁকি নিয়েই। এত সব জটিলতা নিরসনে 2016 সালে যমুনা নদীতে বর্তমান সেতুর পাশে উত্তরেই 300 মিটার উজানে একটি বিশেষায়িত রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজের ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণ করা হবে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য। এই সেতুটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। সেতুর দুই প্রান্তে 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রয়োজনীয় রেলওয়ে অ্যাপ্রোচ সহ মোট 30 কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে। ডাবল লাইনের নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে 100 কিলোমিটার গতিতে যমুনা নদীতে পার হবে ট্রেন। 2024 সাল নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেল ব্যবস্থাই নয়, সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক, উপ আঞ্চলিক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সুবিধাও পাবে দেশের মানুষ। পাশাপাশি আর্থিকভাবেও নতুন সম্ভাবনা হবে এই কৌশলগত স্থাপনাটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিদেশি পরামর্শক ছাড়াই নিজস্ব জনবলে কুমিল্লা শ্রীকাল গ্যাস ক্ষেত্রে কূপ উন্নয়ন করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। ফলে গ্যাস ক্ষেত্রটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক আরও 1 কোটি ঘনফুট গ্যাস। আর গ্যাস ক্ষেত্রের 1 নম্বর কূপ থেকে আগামী বছর সরবরাহ করা হবে আরও 1 কোটি ঘনফুট। ক্রমবর্ধমান জ্বালানি সংকট এটিকে নতুন সম্ভাবনা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে নয় বরং বাপেক্সকেই কাজে লাগাতে হবে। কুমিল্লা শ্রীকাল গ্যাস ক্ষেত্র ঘুরে এসে ফারুক মিয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরিফিন। গ্যাস ক্ষেত্রটি থেকে আগে জাতীয় গ্রিডে যুক্ত হতো দৈনিক 28 মিলিয়ন ঘনফুটের মতো। কূপ উন্নয়নের ফলে এখন উৎপাদন করা যাবে 40 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিদেশি কোনো পরামর্শক ছাড়াই নিজস্ব জনবল দিয়ে নির্ধারিত সময়ের বেশ আগেই কূপ উন্নয়নের কাজ শেষ করেছে বাপেক্স। বিদেশি বিশেষজ্ঞ কিন্তু এবার কোনো কাজে এই বন্ধ লাগে নেই। 90 দিন সময় ছিল ওনাদের জন্য, 51-52তম দিনে ওনারা কাজটা সম্পন্ন করেছেন। সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীকাল গ্যাস ক্ষেত্রের 1 নম্বর কূপ ঘিরেও। প্রসেস প্ল্যান্টের প্রায় 8 কিলোমিটার দূরে এই কূপে গ্যাস মিললেও পাইপলাইন না থাকায় এখনও তা যুক্ত করা যাচ্ছে না জাতীয় গ্রিডে। জ্বালানি বিভাগের আশা 5 মাসের মধ্যে পাইপলাইন নির্মাণ করে গ্যাস ক্ষেত্রটির 1 নম্বর কূপ থেকে সরবরাহ করা যাবে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে এপ্রিল-মে মাসে শ্রীকাল গ্যাস ক্ষেত্র যোগান দিতে পারবে দৈনিক 50 মিলিয়ন বা 5 কোটি ঘনফুট গ্যাস। ওই গ্যাসটা এই প্রসেস প্ল্যান্টে আসবে। এই গ্যাস গ্যাদারিং লাইনটা মাধ্যমে ওইটা স্থাপন হবে, মালামাল প্রকিউরমেন্টের পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে তারপরে ওগুলি এখানে আসবে, এখানে আসলে ওরা প্রসেস করে এটা ন্যাশনাল গ্রিডে দিবে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির তুলনায় বাপেক্সি যে সক্ষম নতুন গ্যাস পাওয়াকে সেটির প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই গ্যাসপ্রমের মতো বিদেশি কোম্পানিকে দিয়ে যে খননগুলো করা হচ্ছে এটা কোনোই দরকার নাই। এভাবে যদি বাপেক্স তার কার্যক্রম চালিয়ে যায় তাহলে গ্যাসের সংকট এবং উচ্চ মূল্যের জ্বালা এলএনজি আমদানি
উপর যে ভর সেটা কমে আসবে। 2004 সালে কূপ খনন হলেও গ্যাস মেলেনি। পরবর্তীতে 2012 সালে কূপ 2 খননের মাধ্যমে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে বাপেক্স। দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে কিছুটা হলেও আশা জাগায় নেওয়া খবর দিল শ্রীকাল গ্যাস ক্ষেত্র। আর এটি সম্ভব হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে। দেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব, সেটিও প্রমাণিত হলো আরও একবার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, শ্রীকাল গ্যাস ক্ষেত্র, কুমিল্লা। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। সারা দেশে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে কথা বলেন নেতাকর্মীরা। ভাস্কর্য স্থাপনে বাধা পেলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে। প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের বিরুদ্ধে রোববার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে মহিলা কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এ সময় ধর্মান্ধ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। একই প্রতিবাদে ঝিনাইদহেও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীরা দেশের শত্রু। মানিকগঞ্জেও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে মানববন্ধন করেন। এ সময় জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। এছাড়া রাঙামাটি, যশোর, জামালপুর, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে যারা বাংলাদেশকে অস্বীকার করে তারাই আন্দোলনের নামে জাতির জনকের ছবি ভাঙচুর করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরের ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এ কথা বলেন তিনি। জাতির পিতার ছবি ভাঙচুর করে তারা বাংলাদেশকে অস্বীকার করলো। যারা বাংলাদেশকে স্বীকার করে তারা এমনটি করতে পারে না। তারা নিজেদেরকে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করালো এবং জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে তারা বর্তমান সরকারের প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিল। করোনার কারণে এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে নতুন বই। কিন্তু চট্টগ্রামে এখনও বেশিরভাগ বই পৌঁছায়নি। মাধ্যমিক পর্যায়ে এসেছে শুধুমাত্র ৩.৫% বই। অন্যদিকে প্রাথমিক পর্যায়ে এসেছে 20%। তবে দ্রুতই সব বই চলে আসবে বলে আশা শিক্ষা কর্মকর্তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয় বই উৎসব। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। কিন্তু এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি থাকায় বই উৎসব হচ্ছে না। উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে নতুন বই। গত বছর এ সময় চলে এসেছিল 70 থেকে 80% বই। কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। মাধ্যমিক পর্যায়ে 1,51,97,705টি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত এসেছে মাত্র 3.5% বই। 31শে ডিসেম্বরের পূর্বেই আমাদের 100% বই চলে আসবে এবং আশা করতেছি 1 জানুয়ারি এর মধ্যে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবো। বই পাওয়ার পর আমাদের লেট হবে না। এখানে গোডাউনে আমাদের জনবল আছে, অফিসের জনবল দিয়ে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শিক্ষার্থীদের কাছে পৌঁছায় দিতে পারবো। অন্যদিকে প্রাথমিক পর্যায়ের 45,98,139টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে 9,57,986টি বই। তারা আমাদের কথা দিয়েছে 20 ডিসেম্বরের মধ্যেই তারা বাকি বইগুলো আমাদের কাছে পৌঁছাবে। চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 2 কোটির বেশি বইয়ের চাহিদা রয়েছে। 2010 সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো নতুন বই। কিন্তু এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি থাকায় বই উৎসব আর হচ্ছে না। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তারা। চট্টগ্রামের সদরঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মহামারী করোনার মধ্যেও প্রথমবারের মতো এবার আমনের ভালো দাম পেয়েছেন উত্তরের কৃষকেরা। কিন্তু কৃষকের এই অর্জনকে পুঁজি করেছেন চাল ও চালকল ব্যবসায়ীরা।
প্রতি কেজি চালে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনরায় নির্ধারণের দাবিতে অটল মিলাররা। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ অভিযানে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত বাড়ানোর পরামর্শ কৃষক নেতার। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। অন্যান্য বছর 500-550 টাকায় প্রতিমণ ধান বেচে দীর্ঘশ্বাস ফেললেও এবার শুরু থেকেই ভালো দাম পাচ্ছেন কৃষক। উত্তরাঞ্চলের জেলাগুলোতে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত উঠেছে ধানের বাজার। খরচ আগের থেকে অল্প একটু বেশি, কিন্তু লাভ মোটামুটি এরকম হইলে যদি 10 মণ ধান হইতো তা পোষায়। ধানের ভালো দামে কৃষক খুশি হলেও একে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন মিলাররা। প্রতি কেজিতে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনর্নির্ধারণের দাবিতে সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। এখন হলো ইনস্ট্যান্ট আপনার 60 টাকা যদি বাড়ানো যায় তাহলে আমাদের পক্ষে সরবরাহ করা সম্ভব। সিন্ডিকেট বলতে এখানে কিছু নাই, কারণ হচ্ছে যে আমি আমার পাশের মিলে কি দরে চাল বিক্রি করতেছে এটাই আমি জানি না। প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় 17 টাকা 83 পয়সা ধরে ধানের রেট 26 টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন ব্যয় 21 টাকা 90 পয়সা ধরে চালের রেট 37 টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু মিলাররা ধানের অনুপাতে চালের কেজি 41 টাকা দাবি করে ক্র্যাশিং, পরিবহন ও বিবিধ খরচ হিসেবে আরও 3 টাকা যুক্ত করে 44 টাকা দাবি করছেন। কিছু ব্যবসায়ী মহল যারা আছে তারা অতিরিক্ত দামে ক্রয় করতেছে এবং মজুত করতেছে। রিজনেবল প্রাইসে বিক্রি করতে তারা অতটা রাজি না। তারা চায় যে 2-4 পয়সা বেশি লাভ কিভাবে করা যায়। পরিস্থিতি সামাল দিতে সরকারকেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত বাড়ানোর পরামর্শ এই কৃষক নেতার। সরকারের জরুরি ভিত্তিতে যে করণীয়, সে করণীয় হচ্ছে দ্রুত এই ধানের দামের মূল্য নির্ধারণ করা, বাড়িয়ে দেওয়া। এটা যদি করতে না পারে তাহলে ধান চাল সংগ্রহের অভিযান সরকারের ব্যর্থ হয়ে যাবে। আমন মৌসুমে 37 টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 26 টাকা কেজি দরে 2 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার ছিল চুক্তির শেষ দিন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন বাংলার সময়। জামালপুরে প্রতারক চক্রের ফাঁদে পড়ে প্রায় 4.5 লাখ টাকা খোয়ালেন এক গ্রাহক। দিনে দুপুরে সোনালী ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শহরের সকাল বাজার শাখায় রাজস্ব জমা দিতে যান সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকের কর্মচারী সোহাগ। এ সময় কৌশলে তাকে নিচের দিকে তাকাতে বলে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি এই সুযোগে ক্যাশ কাউন্টারের সামনে থাকা 4,40,000 টাকার পুরোটাই নিয়ে সটকে পড়ে সে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমার মাথায় খেয়ালটা ছিল না যে আমার টাকা পড়ে নাই, ঠিক আছে আমি টাকাটা উঠাইয়া টাকাটা গুনতেছিলাম 10 টাকা নোট করে, কিন্তু মাঝখান থেকে একটা যখন অন্য টাকা আসছে আমি তখন আমি টাকা পান না, তখন আমি শেয়ারে বলছি ভাই নিছেন, যখন সিল তো দিলেন না, আমি তো টাকা নিই, তখন আমি বুঝতে পারছি আমার সাথে কিছু হয়েছে। ক্যাশিয়ারের কাছে জমা দেওয়ার প্রাক্কালে একটা চক্র প্রতারণার মাধ্যমে নিয়ে যায়। আমরা সেটা শনাক্ত করার জন্য সিসি ফুটেজে সংরক্ষিত ছবি পর্যবেক্ষণ করতেছি, তদন্ত অব্যাহত আছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যমুনা নদীর ওপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ শুরু। উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন, প্রতিবাদী নানা কর্মসূচি। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।